উনি যে রবীন্দ্রনাথের আবৃত্তি করলেন, লাইব্রেরি বলে প্রবন্ধ আমরা স্কুলে পড়েছিলাম, মহাসমুদ্রের শতবর্ষের কল্লোলকে কেহ যদি এমন করিয়া ঘুম পাড়াইয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাসমুদ্রের সহিত এই লাইব্রেরির তুলনা চলিত। এটা রবিবাবুর বাক্য। অর্থাৎ নীরব মহাসমুদ্র মানে কি, এখানে পুরা যুগের মানুষের কথা, সে ঘুমিয়ে আছে। আমাদের সকালবেলা যখন আজান দেয়, যারা নামাজ পড়তে যান তাদের জন্য ভালো, আমরা যারা একটু বেনামাজি আছি আমাদের খুব কষ্ট হয়, যে আওয়াজের জন্য ঘুম ভেঙে যায়। কিন্তু বই আপনাকে এভাবে টোকা দেবে না। বইয়ের একটা সমস্যা আছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এমন একটা কথা আপনারা শুনেছেন না? এটা যে বা যিনি বলেছেন তার বিরুদ্ধে আমি মামলা করব। বই কিনে যারা দেউলিয়া হয় তাদের মধ্যে আমি একজন। বই তো কিনলে হবে না, রাখার ঘর লাগবে তো। একজন মানুষের ঘরে কত বই রাখতে পারেন আপনি? 3000, 2000, 5000। আপনাদের এখানে চাইলে আপনারা কেউ ঘরের মধ্যে 50,000 বই রাখতে পারবেন। আপনাদের আল্লাহ তাআলা বিশাল বাড়ি দিয়েছেন। কিন্তু আমি মাঝে মাঝে অভিযোগ করেছিলাম মোহাম্মদ এজাজের কাছে, উনি আমাকে কি কারণে জানি স্নেহ করেন। একদিন বলে আমার কেন বক্তৃতা দেন ওই ন্যায্যনগরে, অন্য জায়গায়। আমি বলেছি, অবাক হলাম, এই যে গুলশান এটা ভোলা গ্রাম ছিল, আমাকে মনে করিয়ে দিলেন আমাদের খুরশিদ আনোয়ার সাহেব, ভোলা মানে শিব। এখন মসজিদ এখনো ভোলা মসজিদ, ওই পাশের গ্রাম বাড্ডা কিন্তু রয়ে গেছে। আপনারা এটার নাম গুলশান বানিয়েছেন ভোলা মসজিদের। হ্যাঁ, ভোলা মসজিদ, ওখানে আজাদ মসজিদ হয়েছে। দেখেন, আমি কিন্তু, আপনারা এখানে রেকর্ড হচ্ছে, আমাকে দয়া করে কেউ ধর্মদ্রোহী বলেন না, আমি খুবই অনুগত। তবু বলছি কি, আপনাদের আদি মাদানী সাহেব যখন ওই শহর পরিকল্পনা করেছিলেন, মসজিদের জন্য জায়গা রেখেছেন, অনেক কিছু রেখেছেন, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য কত জায়গা আছে আমি ঠিক জানি না। আমি দেখেন ধানমন্ডিতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো জায়গা নেই। বনানীতে আছে কিনা সন্দেহ। গুলশান সম্পর্কে আমি নিশ্চিত নই। বাড়ির দ্বারাই আমি খুব বেশি একটা আসি না, এত বড় লোকদের এখানে আসতে একটু ভয় হয় সবই অন্তরের মধ্যে, সত্যি কথা বলতে গেলে। যে আমি যদি ফকির মানুষ, আমার গাড়ি নাই ফর এক্সাম্পল, আমাকে যদি গাড়ি না পাঠাইতেন আসতে পারতাম না। তো সমস্যা হচ্ছে এইখানে বেশি একটা লাইব্রেরি নাই। যদি থাকতো আমিও হয়তো কোনোদিন চুরি করে আসতাম। কেন নাই? কান টানলে মাথা আসে, একটা কথা আছে না? এই মাথা শব্দের অর্থ কি? আমার এইটা নয়, মাথা মানে এখানে মগজ। ভাষার এমনই চরিত্র যে সে একটা শব্দের নানা অর্থ গ্রহণ করে। দম্মত, দত্ত, দয়াধম, যে যেটা নেন। মাথা বলতে আপনি ছেলেটার অঙ্কে মাথা আছে, সেই অর্থে মাথা এটা, যে কান টানলে মাথা আসে। আমাদের ডাক্তারদের কথা জানি না, আমরা লোকপ্রবাদে বলি কান মলে দেব। তো এখন বড় লোকেরা যা করেন দেশের অন্য মানুষ তাই করবে। বড় লোকেরা যখন ইংরেজি বলেন অন্যরা ইংরেজি বলবে। আপনাদের কাছে অভিযোগ করছি না, একটা গল্প বলি। 2 দিন আগে আমি দেখলাম বিবৃতি দিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন। কিন্ডার গার্ডেন জার্মান শব্দ, শিশুদের বাগান, গার্ডেন অফ চিলড্রেন। তারা বলছে সম্প্রতি সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা স্কিম বা ট্যালেন্ট স্কিমে বৃত্তি দেওয়ার অনুষ্ঠানটা পুনরায় চালু করবে। তখন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে বলেছে এটা বন্ধ করতে হবে। কেন? এটা বৈষম্যমূলক। কারণ আমাদের কিন্ডার গার্ডেনের ছেলেমেয়েরা যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা তো ওই বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তিটা দেওয়া হয় 5ম শ্রেণী পর্যন্ত, সেইখানে ছেলেমেয়েরা 30 টাকা বৃত্তি পেত, 20 টাকা বৃত্তি পেত, 10 টাকা বৃত্তি পেত মাসে। এইটাকে বৈষম্যমূলক বলছে যারা, তারা কিন্তু 2য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আগেই বৃত্তি চালু করেছে তাদের জন্য, সেটাতে কিন্তু বাইরের ছেলেমেয়েরা অংশ নিতে পারে না। তাহলে সরকারি বৃত্তিকে তারা বৈষম্যমূলক বলছেন কেন? কারণ কিন্ডার গার্ডেনের ছেলেমেয়েরা অংশ নিতে পারবে না। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা জিনিস মনে করিয়ে দিই। আরেকটা বইয়ের কথা, ছোট্ট বই, বইয়ের নাম হচ্ছে বাংলাদেশ স্টেট অফ দি নেশন, ইংরেজিতে লেখায় বই, 1981 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে। এটা হচ্ছে 2টি বক্তৃতা। 1981 সনের মে মাসে এই বক্তৃতা দেওয়া হয়। 80 সনের বোধহয় মে মাসে, 80 সনে এই বক্তৃতা দেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, যিনি একসময় জাতীয় অধ্যাপক হয়েছিলেন। তার বাড়ি কেরানীগঞ্জে ছিল। তো তিনি বলছেন কি, বাংলাদেশ 10 বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতার, তখন 80-81-তে। উনি বলছেন বাংলাদেশ ইজ প্রসিডিং ইনএক্সোরেবলি ইনটু ক্রিয়েটিং 2 নেশনস উইদিন 1 কান্ট্রি। এবং আরো অনেক মূল্যবান কথা আছে ওই বইতে। আমি ছাত্র বয়সে ওই বইয়ের একটা রিভিউ লিখেছিলাম, বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র। সে বই এখন বাজারে না, এই কাজে আপনারা কিনতে পারবেন না। আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এজাজকে, দেখলাম লাইব্রেরিতে আমারও 2-1টা বই আপনি কিনেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই।
তো রাজ্জাক সাহেব বলেছিলেন এক জাতিকে অনিবার্য দুই জাতির দিকে ধাবিত করা, এই কথাটা কোন ইংরেজ লেখকের কাছ থেকে ধার করে বলেছেন। এটা হচ্ছে কিভাবে? আমরা 1952 সনের ভাষা আন্দোলনের কথা মনে করি, ওখান থেকে শেখ হাসিনার আমলে আমাদের ইতিহাস শুরু হতো, এর আগেরটা উনি যেতেন না। এদের যে একসময় পাকিস্তানের অংশ হয়েছিল সেটা তিনি স্মরণ করতে আমাদের দেননি। কিন্তু যদি আমরা পাকিস্তানের অংশ হয়ে ভুল করে থাকি, আমরা তার প্রায়শ্চিত্ত করেছি। কিন্তু আপনাকে আমি একবার বিয়ে করেছিলাম, এখন তালাক দিতে পারি, কিন্তু বিয়ে যে করেছিলাম এই ঘটনাটা আমি লুপ্ত করতে পারি না। ম্যারেজ ইজ নট ইররিভোকেবল ইন ইসলামিক ট্রেডিশন, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ওয়ান্স ম্যারিড ক্যানট বি এলিমিনেটেড ফ্রম ইউর মেমোরি। এটা থাকে, কিন্তু আমরা সেই অসম্ভব সাধন করেছি। নাহলে এই দেশ থেকে ব্রিটিশ শাসন কবে বিদায় নিল? পাকিস্তান আন্দোলন করার সময় আমরা ঢাকাতে, আমরা ছিলাম সিনিয়র পার্টনার পাকিস্তান আন্দোলনের। পাকিস্তানের পক্ষে বেশি ভোট পড়েছিল পূর্ব বাংলাতেই, যদিও বা জিন্না সাহেবের ভাষায় মেইমড, মিউটিলেটেড অ্যান্ড মথ ইটেন পাকিস্তান আমরা পেয়েছিলাম। এবং সেইখানে আমাদেরকে প্রোটোকলোনিয়াল ওয়েতে ট্রিট করার কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তার জন্য বলছি, এই যে দেশ, আমরা এটা উদযাপন করি না। ভারত করে 15ই আগস্ট, বাংলাদেশে 15ই আগস্ট বহুদিন জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে। তাই বলে কি ভারত তার স্বাধীনতা দিবস পালন করা বন্ধ করেছিল? বন্ধু রাষ্ট্র হিসেবে করতে পারতো তো, করেনি। বন্ধুত্বের সীমা বর্ডার পর্যন্ত। সেই জন্য পাকিস্তান করে 14ই আগস্ট, তাই বলে আমরা করব না, এটা কোনো কারণ হইতে পারে না। কিন্তু দেখেন বাঙালিরা যে কি পরিমাণ অবিমৃষ্যকারী, মানে যারা ভবিষ্যৎ দেখতে পায় না, কিন্তু যারা অতীত দেখতে পায় না তারা আরো দুর্ভাগা। অর্থাৎ ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে 200 বছরের অভিজ্ঞতা আমাদের দেশের জনগণের আছে, 1857 সনের যে সিপাহীরা প্রাণ দিয়েছিল, এই ঢাকা শহরে আনটা করে বহু সিপাহীকে ঝোলানো হয়েছিল নিরস্ত্র করার জন্য, সেটা আমরা উদযাপন করি না। আপনাদের মনে আছে যারা মুরব্বী আছেন, 1957 সনে আমি পৃথিবীতে আসিনি, এর পরের বছর আমার জন্ম। 1957 সনের সিপাহী বিদ্রোহের, তথাকথিত সিপাহী বিদ্রোহের, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের 100 বছর পূর্তি হয়। ঢাকার প্রত্যেকটা ইংরেজি দৈনিক এবং বাংলা দৈনিক বিশেষ সংখ্যা বের করেছিল, সরকারিভাবে উদযাপিত হয়েছিল। দ্য গ্রেট রিভোল্ট নামে বই পাকিস্তান হিস্টোরিক্যাল সোসাইটি সরকারিভাবে বের করেছিল, ভারতেও করেছিল। 1857 নামে ভারত সরকার করেছিল, মৌলানা আবুল কালাম আজাদ সেটার ভূমিকা লিখেছিলেন। কিন্তু 2007 সনে যখন 150 বছর পূর্তি হলো, ঢাকায় সরকারিভাবে কোনো অনুষ্ঠান হয়নি, আমাদের ক্যালেন্ডারে এই দিনটা নেই। তার মানে এই যে একপাক্ষিকভাবে ইতিহাসকে পড়া, যেন ওই ঘটনা ঘটেনি। তখন আপনি যদি বলবে কি হ্যাঁ, এখানে তো তিতুমির বিদ্রোহ হয়েছিল, এখানে তো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, প্রত্যেকটা ঘটনাকে সমান মর্যাদা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু একটা প্রতীকী ঘটনা যেটা পাকিস্তানে আমলে উদযাপিত হয়েছে, ভারতে উদযাপিত এখনো হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, কিন্তু বাংলাদেশের উদযাপন করছে না। আমি এই জন্য বলছি, এই যে ছোট দৃষ্টি, এই যে আমরা বলি কিছু মনে না করলে বলি এই যে ছোট লোক আমি, এটা বাংলাদেশে শুধু সম্ভব। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।